মার্কিন ডলার দুর্নীতির কথা শুনি। বিদেশে শেখ হাসিনার এক ভাগ্নি থাকে, উনি ওই দেশের মন্ত্রী। সেই মন্ত্রী এখন মন্ত্রিত্ব হারাচ্ছে, কারণ ওই আওয়ামী লীগের নেতা তাকে ওখানে যে ফ্ল্যাট কিনে দিয়েছে কয়েকটা, এবং দুর্নীতির টাকা তার কাছে দিয়েছে। এইসব অভিযোগ। শেখ পরিবার তো আছে, এর বাইরে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে পাপ ছিল দুর্নীতিতে বলেন? আমি হচ্ছেন আমি বিরাট নেতা আওয়ামী লীগের, ওনার বাড়ি যখন 5ই আগস্টের পরে মানুষ ঘুরে যায়, সেখানে 5 কোটি পুরা টাকা পাওয়া গিয়েছে এবং US ডলার পাওয়া গিয়েছে। একটা গ্রামের বাড়িতে ভালো বাড়ির মতো একটা জায়গায় গ্রামের বাড়িতে নেতার বাড়িতে 5 কোটি টাকা থাকে। ভাই আপনার বাসায় কি 5 লাখ টাকা আমরা রাখেন? আমরা তো 5,000 টাকাও রাখি না ভাই, ব্যাংকে থাকার কথা। ওনার বাসায় 5 কোটি টাকা কেন? সব দুর্নীতির টাকা, সব টেন্ডার বাণিজ্যের টাকা, সব চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া। সেই টাকা আমরা সংরক্ষণ করে সেই সরকার উন্নয়নের কথা বলতো, কিন্তু কখনো কি দেখেছেন যে জনগণের কথা ওনারা চিন্তা করেছে? একটা চাকরি পয়সা ছাড়া হয়েছে? হয় না। আমাদের সময় এই অঞ্চলে দুলুভাই মন্ত্রী ছিল। দুলুভাই মন্ত্রী ছিল, আপনারা কি দেখেছেন? কেউ একটা লোক বলতে পারবে ওই সময় টাকা দিয়ে চাকরি হয়েছে? আমাদের অঙ্গীকার, বিএনপি যদি আবার ক্ষমতায় আছে, ইনশাল্লাহ বিনা টাকায় মানুষ চাকরি পাবে ইনশাল্লাহ। আমরা মানুষের কর্মক্ষেত্র তৈরি করবো, এই অঞ্চলের শিল্প গড়ে তুলবো ইনশাল্লাহ, যাতে করে অধিক মানুষ চাকরি করতে পারে এবং স্বচ্ছতা ভিত্তিতে নিয়োগ হবে, কোনো দুর্নীতি হবে না, কোনো টেন্ডারবাজি হবে না, আমরা করতে দিব না। আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সমর্থনে যদি বিএনপি ক্ষমতায় আসে আর এই অঞ্চলে যদি আপনারা এমপি বানাতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের পেট মতে কাজ করব, আপনাদের সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলে একজন এমপি ছিল দীর্ঘদিন ধরে, উনি নাকি অনেক উন্নয়ন করেছে। আমার সঙ্গে একটা টেলিভিশনের টক শোতে গিয়েছিল। তা আমি যখন একটার পর একটা কথা বলি যে এই অঞ্চলের অন্যতম একটা দাবি আছে জনগণের, যেটা হলো তিস্তার বাঁধ দেওয়া। প্রতি বছর 6টা ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয় বন্যায়, উনি তিস্তা বাঁধের জন্য কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি। একটা দিন দেখলে সংসদে দাঁড়িয়ে তিস্তা প্রকল্প নিয়ে কথা বলেছে। প্রতি বছর ওখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মানুষ, আর সরকার কিছু বরাদ্দ দেয়, ওইটা দিয়ে অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়, অর্ধেকের বালু বস্তা দেয়। এইভাবে দুর্নীতিটা চালিয়ে গিয়েছিল। এই দেশে কিছু রুটিন ওয়ার্ক করছে, কোনো স্পেশাল কোনো কাজ করতে পারেনি। আমরা দেখেন হাতিবান্ধা শহরটাতে এখন সন্ধ্যার পরে চলাচল করা যায় না, ওখানে এত বেশি ট্রাক রাস্তার মাঝখানে। একটা বাইপাসের ব্যবস্থা করলে মানুষের চলাচলে অসুবিধা হতো না, অ্যাক্সিডেন্টও কমে যেত। এই অঞ্চলে কোনো শিল্প কারখানা গড়ে তোলার কোনো ব্যবস্থা নেই। মা বোনরা এখানে আছে, তাদেরকে অনেক ট্রেনিং দেওয়া যায়, ট্রেনিং দিয়ে ওনাদের জন্য কার্যক্রমের ব্যবস্থা করা যায়। ওনারা বিদেশে যেমন করে মেয়েরা অনেক রকম শিল্প কারখানায় চাকরি করে এবং অর্থনীতিতে ভূমিকা রাখে, তার সংসারও ভালোভাবে চলে, অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। বিএনপির অঙ্গীকার আছে আগামীতে ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষেত্র, স্পেশালি নারীদের কর্মক্ষেত্র তৈরি করবে ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, নামাজের সময় হয়ে আসছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি যে সরকার গঠন করতে গেলে, বিএনপিকে সরকারে নিয়ে যেতে গেলে যে কাজটি করতে হবে সেটা হলো এমপি তৈরি করতে হবে। আপনারা যদি এমপি বানাতে না পারেন তাহলে বিএনপি থেকে ক্ষমতায় নিতে পারবেন? পারবেন না। অতএব এমপি বানাতে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হলো আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে যে একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের আস্থা, বিশ্বাস। আমরা আমাদের আচার আচরণে এমন কার্যক্রম করবো না যেন মানুষ আমাদের উপর আস্থাহীন হয়ে ওঠে, মানুষ যেন আমাদেরকে অবিশ্বাস করে, এরকম কাজ আমরা করবো না। কি করবো? দেখেন, যদি করেন
তাহলে আপনি আপনার নিজের ক্ষতি করতেছেন, আপনি জিয়া পরিবারের ক্ষতি করতেছেন, আপনি বিএনপির ক্ষতি করতেছেন। আমরা যারা এখানে আছি অনেকে মামলা হামলার শিকার হয়েছে, অনেকের অনেক অবদান ছিল, 17 বছরে অনেকে অনেক কষ্ট করেছে, কিন্তু কেউ কি জিয়া পরিবারের চেয়ে বেশি কষ্ট করেছেন? কেউ কি খালেদা জিয়ার চেয়ে বেশি কষ্ট করেছেন? খালেদা জিয়া আজ দেশের বাইরে চলে গিয়েছে, ট্রিটমেন্ট করতে গিয়েছে। এই 100 বছরের মধ্যে 6.5 বছর উনি জেলে থেকেছেন। ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, উনি ধৈর্য ধরে ধরেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছিল, ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল। উনি যদি চাইতো তাহলে হাসিনা সরকারের সঙ্গে আতাত করে বিদেশেও যেতে পারতো, হাজার হাজার কোটি টাকা ভোগ বিলাসও করতে পারতো, কিন্তু উনি ওই নির্যাতনের জীবন বেঁচে গিয়েছে। বিদেশে উনি যায়নি কারণ জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষজন যেন ওনাদেরকে ছেড়ে উনি যেতে চায়নি। উনি যদি বিদেশে চলে যেত, যেমন করে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আজকে আওয়ামী লীগরা কি হয়েছে, অভিভাবক শূন্য হয়ে গেছে, বুঝেছে না? কিন্তু আমাদের নেত্রী উনি মাটি কামড়েছিল আমাদের ভালোবাসার জন্য, আমাদের প্রতি তাদের স্নেহ মমতার জন্য। আমরা আজকে দেখেন আল্লাহ রহমতে শেখ হাসিনা সরকার কত বড় অহংকারী কথা বলতো যে জাতির বিচার কর না, আমি পালাবো না। কিন্তু কয়েকদিন আগে, কালকে না পরশুদিন পত্রিকায় দেখলাম যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বলেছে যে শেখ হাসিনা মোট 3 বার পালিয়ে গেছে বাংলাদেশে। একবার হলো 75 সালে শেখ মুজিবের মৃত্যুর পর, একবার 1/11-এর সময়, আর এবার। কত অহংকারী কথা বলতো, ওনার অহংকার তো পাহাড় সমান অহংকার ছিল। অতএব ভাই, আমরা যারা বিশ্বাস বিএনপি করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতির আদর্শে বিশ্বাসী, আমরা কখনোই অহংকারী হয়ে উঠবো না। অহংকার কি করলে কি হয় সেটা তো উজ্জ্বল দৃষ্টান্ত হলো শেখ হাসিনা। অহংকারে পতন হয়। আজকে যারা আমার পাশে আছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের সদস্য, নেতা কর্মী, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মানুষের আস্থা বিশ্বাস নষ্ট করবেন না। ইনশাআল্লাহ আগামীতে আমরা জনগণের সমর্থন নিয়ে একটি সুস্থ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু ভাই জিন্দাবাদ। আজকের যারা এই সমাবেশের আয়োজক, সবাইকে ধন্যবাদ।